ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এতক্ষণে আমি তোমাদের পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি আমি তোমাদের এতটা অবধি পড়িয়ে দিয়েছিলাম। রাজার হাল দুই ভাইয়ের অভাব কি, এতদূর অবধি পড়িয়েছি। আজকে নেক্সট তারপর থেকে পড়িয়ে দিয়েছি। ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্র কালীময় ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়রী মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদারের মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাওয়া। কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারে, অনেক দিনে সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। এই দুই পক্ষে রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাবার দিন কতক পর সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিনের নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায়রী সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। তাহলে বুঝতে পারছো যে কালীময় মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটিকে কালীময় ঠিক করিয়া দেন যে সহায়রীর মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সহায়রী সেই বিয়েটির পক্ষে ছিল না। সেই বিয়েটি তিনি ভেঙে দিয়েছিলেন। তার কারণটা এখন বোঝা যাচ্ছে যে তার ছেলের স্বভাব চরিত্রটা ভালো ছিল না। এই জন্য সে লোকের হাতে মার খেয়ে কিছুদিন শয্যাগত ছিল। তাই তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না বলে সহায়রী সেই বিয়ের সম্বন্ধটা ভেঙে দিয়েছিল। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায়রী উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্রে আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। তাহলে দেখো, সহায়রী বসেছিল আর তার মেয়ে আস্তে আস্তে করে এসে তার বাবাকে কোথায় যাবার কথা বলল। সেখানে যাওয়ার কথা বলল, সেটা তার মাকে জানাতে চায় না, কারণ মা তখন ঘাটে গেছে। মাকে না বলে তারা চুপি চুপি সেই কাজটা করতে যাবে। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাইয়া দেখিলেন। পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রে স্বতঃপরে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারোর ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। তাহলে দেখো, যখন তার স্ত্রী তখন ঘাটে গেছিল, সহায়রীর স্ত্রী যখন ঘাটে গেছিল, তখন খেন্তি এসে বলল যে মা ঘাটে গেছে। তখন সে তার বাবার সঙ্গে একটা শাবল নিয়ে কোথায় বেরিয়ে যাওয়ার জন্য একটা চিন্তা করছে। হয়তো কারোর বাড়িতে শীত কাটার উদ্দেশ্যে পিতা পুত্রী বেরোনোর চেষ্টা করছে, তার মাকে না জানিয়ে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। তাহলে দেখো, অন্নপূর্ণা সবে স্নান করে এসে যখন উনুনের কাছে জোগাড় করছে, তখন মুখুজ্জে বাড়ির তার ছোট মেয়ে এসে বলল যে তার মায়ের কিছু প্রবলেম, হয়তো কিছু অসুবিধার জন্য তার মা ছোবে না বা কিছু কারণে, যে তুমি আমাদের নবান্নটা মেখে
ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁ ধারে এক জায়গা শ্যাওড়া, বনভাট, রাংচিটা, বন চাতলা, গাছের ঘন বনের শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাইরে হইতেছিল। একটা লেজ ঝুলানো হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে। তাহলে দেখো যে মুখুজ্জে বাড়ি পাড়ায় যখন যাচ্ছিল তখন সেই বনভাট যে গাছগুলো ছিল সেখান থেকে একটা গন্ধ যেন বেরিয়ে আসছিল। আর একটা ল্যাজঝোলা হলদে পাখি সে আমড়া গাছে সে ডালে হইতে এ ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যেন কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। দেখো কি লক্ষ্য করলেন সে জিনিসটা তোমাদের জানাচ্ছি। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল। তারা দেখো যখন অন্নপূর্ণা ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ওই মেয়েটি তাকে দেখালো দুর্গা যে সুন্দর একটা লেজঝোলা পাখি। যখন খুড়িমা সে লেজঝোলা পাখির দিকে দেখতে গেল তখন সে বনের মধ্যে একটা খুব খুব একটা আওয়াজ শুনতে পেল, একটা কি যেন খোঁড়ার শব্দ। দুর্গার কথার পরে হঠাৎ সে বন্ধ হইয়া গেল। যখনই সেই কথার আওয়াজ পেল তখন সেই খোঁড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়ালো, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক তো যাইতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হয়ে গেল। তাহলে দেখো বুঝতে পারছো যে কারা বনের মধ্যে কিছু একটা খুঁড়ছিল। যখনই দুর্গা আর অন্নপূর্ণার আওয়াজ পেল গলার তখনই তারা সেই খোঁড়াটা বন্ধ করে দিল। তারপরে যখনই তাদের আওয়াজ আবার চলে গেল, তারা তাদের যাওয়ার শব্দ বুঝতে পেরে আবার সেই খোঁড়ার আওয়াজটা আরম্ভ হলো। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রোদ্দে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? তাহলে অন্নপূর্ণা সেই কাজকর্ম যে গেছিল, যে পুজোর জন্য নবান্ন যে বলেছিল দুর্গার সঙ্গে গেল, সেই যখন সব কাজকর্ম সেরে যখন সে ফিরেছে তখন একটু দেরি হয়ে গেছিল। তখন সে এসে দেখছে যে তার মেয়ে মাথার তেল দিয়ে মাথা খোপা খুলছে। আর তখন তার মা জিজ্ঞাসা করলো যে এত বেলা হয়ে গেল যে এখনো স্নান করতে যাওনি? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। তাহলে দেখো যে খেন্তি বা তার মেয়েরা বা ওরা কেমন তার মাকে, যে মায়ের ওপর মাকে একটু ভয় পায়, যে মা বলার সঙ্গে সঙ্গে তারা মায়ের মুখের ওপর কোনো কথা বলে না, যে সঙ্গে সঙ্গে বললো যে যাচ্ছি মা, এক্ষুনি যাব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায়রী সউৎসায় 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়ে কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই যে ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবুও মাসে মাসে এদিকে তোমারা পায়ের ধুলো পড়তো, আর তো আজকাল তো তোমরা আর আসোই না। এই পাড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বড়। তাহলে দেখো যে খেন্তি চলে যাবার একটু স্নান করতে যাওয়ার সঙ্গে কিছুক্ষণ পরে সহায়রী কী করলো, একটা 15-16 সের ভারী একটা মেটে আলু এনে উপস্থিত করলো। আর সে বলল যে তাকে নাকি পাড়ার একজন দিয়েছে, যে তার বাবাকে চেনে, তারা এখন সেখানে যায় না বলে, যে তাদের পায়ে ধুলো পড়ে না, তারা তার বাবাকে আগে চিনতো এবং তাদের জন্য তাদেরকে সেই মেটে আলুটা দিয়েছে। আর যেন কিছু বলতে গেল যে ওই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছে। দাদা ঠাকুর বড় মানে বলতে চাইছিল যে দাদা ঠাকুর সেই মেটে আলু নিয়ে যাওয়ার কথা বা কিছু বলতে গিয়ে একটু থেমে গেল সহায়রী। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? তাহলে দেখো অন্নপূর্ণা বুঝতে পেরে গেছে যে সেই মেটে আলু কিন্তু তাকে কেউ দেয়নি, তারা সেখান থেকে সেই বরজ পাতা ওখান থেকে তারা তার মেয়ে অন্নপূর্ণা তার মেয়ে সঙ্গে গিয়ে সে চুরি করে নিয়ে এসছে। অন্নপূর্ণা এই ব্যাপারটা বুঝতে পারল। সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি কখনো না। এই যে আমি সহায়রী ভাব দেখি এমন মন হইতেছিল যে এইমাত্র আকাশ থেকে পড়িয়াছেন।
সহায়রী এমন একটা ভাব দেখালো যে সে কিছুই জানে না চুরির ব্যাপারে। সে বরজপাতার ওইখানেও সে যায়নি, আর সে কোনো কিছুই জানে না। তাকে সেই আলুটা, সেই মেটে আলু তাকে তাকে একজন চেনা পরিচয় লোক তাকে দিয়েছে। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, চুরি তো করবেই, দিনকাল গিয়েছে, এককাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। সে আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয়, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? তাহলে দেখো, অন্নপূর্ণা যখন দুর্গার সঙ্গে যাচ্ছিল তখন ওই বরজপ্রথা ওখানে সে খুব আওয়াজে সে বুঝতে পেরে গেছিল যে কেউ সেখানে মাটি খুঁড়ছে। তারপর তারা চলে যাওয়ার পর আবার সেই খুব শব্দটা যখন শুরু হয়, তারপরে তার স্বামী যখন সহায়রী সেই মেটে আলু যখন নিয়ে আসে, তখন তার আর বুঝতে অসুবিধা হয় না যে সে আর খেন্তি মিলে সেখান থেকে মেটে আলু চুরি করে নিয়ে এসেছে। তাই তার স্বামীকে বলছে যে চুরি করো, ডাকাতি করো, যা পারো করো, কিন্তু মেয়েটাকে না নিয়ে গেলেই নয়। সহায়রী হাত নাড়িয়া বরজপ্রথা তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন। সহায়রী কিছু বলার চেষ্টা করলো যে সেখানে সে ছিল না, বরজপ্রথায় সেখানে না থাকার জন্য কিছু কিছু কথা বলতে সে লাগলো, প্রমাণ দেখাবার চেষ্টা করলো। কিন্তু স্ত্রীর চোখের দিকে সামনে তার বেশি কথা জোগাইল না। সে কিছু কথা বলতে যাচ্ছিল যে সেখানে বরজপ্রথায় ছিল না, তার কিছু প্রমাণ দিতে যাচ্ছিল, কিন্তু সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে সেই মিথ্যে কথা সে প্রমাণ সাজাতে পারল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌপার্য সম্বন্ধ খুঁজিয়া পাইল না। সে কোনো কিছু প্রমাণ বা সেখানে সেই উক্তি কথাগুলোর মধ্যে সে কোনো কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা সে করলো না। ৮ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিলা সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আল্লায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। তাহলে দেখো, ৮ ঘন্টা পরে কি খেন্তি স্নান করতে গেছিল তার বাবা আসার আগে। সে স্নান টান করে এসে সে তার বাবা যে মেটে আলুটা তুলে নিয়ে এসছে, সে মেটে আলুর দিকে সে একটু চেয়ে দেখলো, কারণ সে তো জানে তার বাবা আর সে মিলে সেটা চুরি করে নিয়েছে। সে আর কিছু বলল না, নিরীহ মুখে সে কী করলো, আল্লাহর অত্যন্ত মনোযোগে সহিত কাপড়টা মেলে দিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি এদিকে একবার আয়তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? তখন সে কী করলো, সে যখন খেন্তি যখন স্নান সেরে যখন ঢুকলো, জামা মেলে দিল, তখন তার মা কী করলো, তাকে ডাকলো, ডেকে বলল যে সে আর তার বাবা মিলে এই মেটে আলু তুলে এনেছে কিনা। খেন্তির মার মুখের দিকে একটুখানি চাইয়া থাকিয়া একবার ভূপটিত মেটে আলুটার দিকে চাইল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাইয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। তাহলে দেখো, খেন্তিকে তার মা ডাকলো, ডেকে বলল যে নিচে রাখা যে আলুটা তোমার, সে আলুটা সে আর তার বাবা নিয়ে এসছে কিনা। তখন খেন্তি সেটা দেখে তার খেন্তির কি হলো সে বুঝতে পারলো। সে আর সেদিকে না তাকিয়ে সে বাড়ির সামনে যে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে, আর তার কপালের মধ্যে একটু একটু ঘাম দেখা দিচ্ছিল, কিন্তু কথা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুলে এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া ছিল, উত্তর দিল হ্যাঁ। যখন তার মা কড়া রেগে গিয়ে যখন বলল যে তুলে এনেছিস কিনা সেটা ঠিক করে বলতে, তখন খেন্তি কি করলো, তখন সে উত্তরে বলল হ্যাঁ তুলে নিয়ে এসছে সে তার বাবার সঙ্গে গিয়ে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিল, বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপ্রথার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, সমস্ত মেয়ে
বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে। তাহলে দেখো মা কি বলছে, মা খুব রেগে গেল। কারণ মা রেগে গেল যে সেই বলছে যে সে এত বড় মেয়ে হয়ে গেছে, সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে, আর সে কি করছে না, সেই দিন দুপুরে সেখানে গিয়ে সেই আলু চুরি করছে, আর সেখানে নাকি দিন দুপুরে আবার বাঘও লুকিয়ে থাকে। তার মায়ের চিন্তা হলো যে সেখানে দিন দুপুরে তোমার বাঘ লুকিয়ে থাকে, আর সেখানেই মেয়ে গেছে তার স্বামীর সঙ্গে কি আলু চুরি করতে। তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটতো, তার মায়ের সেই চিন্তাটা পড়লো, যদি গোসাইয়ের চৌকিদার ডেকে তোমাদের ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমাদের বাঁচাবে। দেখো তার মায়ের চিন্তা ছিল যেখানে দিন দুপুরে বাঘও লুকিয়ে থাকে, আবার তার মা কি বললো, গোসাইয়ের চৌকিদার যদি তাদেরকে ধরিয়ে দেয় তাহলে তাদেরকে বাঁচাবে কে। আমার জোটে না খাবো, আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিস হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব। তাহলে কি বললো অন্নপূর্ণা, যে তাদের খাবার জুটলে সে খাবে, না খাবার জুটলে সে খাবে না, কিন্তু সে পরের জিনিসে তারা হাত দেবে না। দুদিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিল ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল হইয়াছিল, খেন্তির ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাদ করিবার আয়োজন করিতেছে, এবং ভবিষ্যৎসম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুকনো কণ্ঠির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছিল, দিনের আলো এখন বাইর হয় নাই। তাহলে দেখো অন্নপূর্ণাকে তার মেয়ে খেন্তি কিছুক্ষণ আগে বিকালবেলায় একদিন পরে সেই ঘটনাটা ঘটে যাবার দু তিন দিন পরেই তার মেয়ে কী করলো, বিকালবেলায় একটু ধুলো হাতি মাখা মতো মেয়ে খেন্তি এসে তার মাকে কি একটা জিনিস দেখাতে নিয়ে গেল। তার মা দেখলো যে যেখানে পাথরকুচি কণ্ঠিকারি জঙ্গল আছে সেখানে তার মেয়ে একটা তরি তরকারি বা ফলমূলের একটা জায়গা ব্যবস্থা করছে সেখানে বসানোর জন্য, কিন্তু সেখানে কোনো কিছু সে বসায়নি, শুধুমাত্র একটা পুঁইশাকের চারা, সেখানে শুষ্ক পুঁইশাকের চারা সেখানে একটা লতিয়ে শেষে মেয়ে লাগিয়েছে। আর তার সমস্ত ফলমূল যে সমস্ত বসানোর চিন্তা তার মেয়ের মাথার মধ্যেই এখনও আছে, সেগুলো এখনও আলোতে দিনের বেলা আলোতে সে বেরোয়নি, মানে সেগুলো সে এখনও বসায়নি, শুধুমাত্র একটা পুঁইশাকের চারাই তার মেয়ে বসিয়েছে। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটা চারা পোঁতে কখন, বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। তাহলে দেখো তার মা সেই পুঁইডাঁটার চারা দেখে কি বললো, যে তোমরা জানো যে পুঁই শাক বা পুঁইডাঁটা সেগুলো বর্ষাকালের শাক, আর সেটা যদি তোমার বসায় তাহলে তাদের বেশি করে জল দিতে হয়, তা সেই জল না পেলেই তো মারা যাবে, সেই জন্য সেটা পুঁই শাক বর্ষাকালে খুব ভালো হয়। আর তার মেয়েকে কি বললো অন্নপূর্ণা, যে সেটা সে যে এখন বসিয়েছে সেটা তো এখন মারা যাবে, সেটা তো বর্ষাকালের শাক, তা সেটা এখন জল না পেয়ে সে মারা যাবে, তা জল দেবে কে। খেন্তি বলল, কেন মা, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীতও পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রী দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশে উঠোনের কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিলা সহায়রিয়া বলিলে, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি এই শীত। তাহলে অন্নপূর্ণা দেখলো যে অন্নপূর্ণা কি বললো, সেই পুঁই চারা দেখে, যে দেখ জল ঢাললে যদি হলেও হতে পারে, কেন এখন তো রাত্রিবেলায় শিশিরও পড়ে, কেন সেটা হচ্ছে শীতকালে তোমার যেন রাত্রিবেলায় শিশির পড়ে, তা ঠান্ডার মধ্যে হয়তো হয়েও যেতে পারে। তার মা তাকে আশ্বাস দিল। আর তারপরে সকালবেলা কি দেখলো, যে সহায়রী দেখলো যে তার মেয়ে খেন্তি কোথা থেকে একটু গোবর নিয়ে এসছে। তার মেয়েকে বলল যে এত শীত পড়েছে, গায়ে জামান তোর কই। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো
মানে তার মেয়ে বললো যে ওই শীত তেমন তো নেই, মানে কিছু একটা বলতে যাচ্ছিল। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে বুঝলি নে। সহায়রী বাহির হইয়া গেলেন, ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহেন না। খেন্তির মুখ এমন সুশি হইয়া উঠিয়াছে। আমার ইতিহাস নিম্নলিখিত রূপা বহু বছর অতীত হইল। হরিপুরে রাসের মেলা হইতে সহায়রী কালো সার্জের একটা 2.5 টাকা মূল্যে জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তি স্বাস্থ্য উন্নতি হবার দরুন জামাটি তাহার গার আর হয় না। সংসারে এইসব খোঁজ সহায়রী রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। তাহলে দেখো, সহায়রী আগে একটা 2.5 টাকা দিয়ে তার মেয়েকে একটা জামা কিনে দিয়েছিল। সে জামাটা এমন হয়েছে যে জামাটা এত ছিঁড়ে গেছে যে তাতে এত রিপু হয়েছে সেটা আর বলার কথা না। আর এখন সহায়রী মেয়ে মানে খেন্তি একটু বড় হওয়ার পরে তার স্বাস্থ্য বেড়েছে, আর বাড়ার পরে কি সে জামাটা আর তার গায়ে হয়ে ওঠে না। আর সহায়রী সে সংসারে সে সমস্ত খোঁজ রাখেন না, আর তার মাও তার জানা ছিল না যে তার মেয়ে সেই জামাটা গায়ে হয় না। পৌষ সংক্রান্তি সন্ধ্যেবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাইতে ছিলেন। একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পারিয়া 1 থালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইয়া শিক্ষিত হয় নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেলে, তাহার কাপড় চোপড়ে স্বাস্থ্যসম্মত সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্তই ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া একটু শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। তাহলে দেখো যে তার মা তোমার পৌষ সংক্রান্তিতে একটা কাশিতে চালের গুঁড়ো, ময়দা এ সমস্ত নিয়ে এটা একটা পিঠের মতো কিছু একটা করার চেষ্টা করছে তেল দিয়ে। বা তখন তোমার তার মেয়ে সেখানে সাহায্য করার যখন চেষ্টা করলে খেন্তিকে বারণ করে দিয়েছিল, কারণ খেন্তি বনে বাজারে এদিকে সেদিকে যায়, তার জামা কাপড়ও ভালো ছিল না। কিন্তু তার মাকে হাত পা ধরে তার মাকে রাজি করালো। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছিলেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। তাহলে দেখো, তাহলে এতক্ষণে আমরা প্রথম বড় মেয়ের কথা জানতে পেরেছি, তার নাম হচ্ছে খেন্তি। এবারে তার ছোট মেয়ের নাম জানলাম, মেয়ের নাম হচ্ছে রাধি। রাধি কি করলো, তার মাকে একটু ডান হাতখানা বাড়িয়ে বলল, সেই গোলাটা একটু চাইলো। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙ্গুলের 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেইটুকু রাধির প্রসারিত হাতের ওপরে দিলেন। তাহলে দেখো, মেয়ে কি করলো, সেই গোলা একটু চাইলো তার ছোট মেয়ে, তখন তার মা কি করলো, তার হাতে একটুখানি গোলা দিল। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় দাও। তাহলে দেখো, এতক্ষণ আমরা জানতে পেরেছি যে তার 3টে মেয়ে ছিল, আমরা জানতাম, কিন্তু সেই মেয়েগুলোর এখন নাম পুরো আমরা জানতে পারলাম। বড় মেয়ের নাম খেন্তি, মেজ মেয়ের নাম ছিল পুটি, আর ছোট মেয়ের নাম ছিল কি, রাধি। তখন রাধি যখন কি করলো, যে তার মা কাছে বলল যে একটুখানি গোলা দেওয়ার কথা, তখন পুটিও কি করলো, যে তার মায়ের কাছে, এই যে আগে যেমন বললাম যে রাধি যখন তার মায়ের কাছে হাত পাতলো, তখন পুটিও তার ডান হাতটা কাপড়ে ঘষে নিয়ে মায়ের কাছে একটু পাতলো, সে গোলা চাইলো। খেন্তি সূচি বস্তায় নারকল কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে এদিকে চাইতেছিল। এ সময় খাইতে চাওয়ার মা পাছে বকে সেই সবে চুপ করে রইল। তাহলে যখন পুটি আর রাধি যখন ডান হাত পেতে মায়ের কাছ থেকে সেই গোলা চাইছিল, তখন খেন্তি কিন্তু চুপ, তার খেতে ইচ্ছা করলেও সে কিন্তু চাইতে পারে না, যদি পাছে তার মা বকে। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি।
খেন্তি ক্ষিপ্র হস্তে নারকলের ওপরের মালাখানা যাহাতে ফুটো নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে অন্নপূর্ণা বুঝতে পেরেছিল যে তার বড় মেয়ে খেন্তিরও খেতে ইচ্ছা করেছিল। সে তখন কি করলো, তার বড় মেয়েকে বললো যে নারকলের একটা মালা দিতে, তাহলে তার মধ্যে তার জন্য একটু গোলা রেখে দেবে। অন্নপূর্ণা কি করলো, খেন্তি কি করলো, সে একটা যেটা ফুটো নেই সে একটা নারকলের মালা দিল, তার মধ্যে তার মা কি করলো একটু গোলা ঢেলে রেখে দিলেন। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। তাহলে তার মেজো মেয়ে কি বললো, জ্যাঠামারা দুধ নিয়ে তারা নানা রকম পিঠে তৈরি করে, তাদের তো আর সেরকম সামর্থ্য নেই যে তারা এরকম করবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকা আর ও পাড়ার টিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুটি, মুখ চোখ তক্তি এসব হয়েছে। পুতি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার তো মা শুধু নারকলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে যে তাদের এমন সামর্থ্য ছিল না যে তাদের একটুখানি ক্ষীরের ব্যবস্থা করার মতো। তার মা কী করতো, নারকলের ছাই দিয়েই সে পাটিসাপটা করতো। আর দাদারা শুনেছিল যে ক্ষীর না হলে পাটিসাপটা হয় না। তার বন্ধু তা খেদি বলেছিল ক্ষীর পুর না হলে হয় না পাটিসাপটা, কিন্তু তারা বলেছিল যে তার মা তো নারকলের পুর দিয়ে বেশ সুন্দরী পাটিসাপটা তৈরি করে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইয়া প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন জানি একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। তাহলে দেখো খেন্তি কিন্তু বুঝতে পারছে যে তাদের এই রকম অবস্থা, তাহলে সেটাকে সে মানানোর জন্যে, যাতে কেউ দুঃখ না পায়, তার মাও যাতে দুঃখ না পায় যে তাদেরকে ক্ষীর দিয়ে পিঠে করে দিতে পারছে না পাটিসাপটা, এই জন্যে সে কী করলো, সে বললো যে ক্ষীর দিয়ে কি পিঠে ভালো হয় নাকি? ক্ষীর দিয়ে পিঠে করলে তাতে কি খাবার স্বাদ আসে? তার মা যে নারকলের ছাই দিয়ে করে সেটাই বরঞ্চ সুন্দর হয়, আর ক্ষীর দিয়ে করলে তাতে একটা ধরা ধরা গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে না। বেপরাভাবে উপরোক্ত উক্ত শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকলের কোড়া একটু নেব? তারপরে কিছুক্ষণ পরে সে তার মাকে চেয়ে দিকে বলল যে নারকলের কোড়া সে একটু নেবে কিনা। অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বেন না। না, কি হবে, যা ওইদিকে যা। তাহলে তার মা বলল, নে, কিন্তু এখানে বসে খেতে বারণ করলো, যে তার খেতে খেতে তার মুখ থেকে সেখানে পড়বে, একটু সরে গিয়ে খেতে। খেন্তি নারকেলের মালা এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। তা দেখো যে তারা অল্পেতেই সন্তুষ্ট, তাদের কাছে ক্ষীর নেই, ভালো খাবার না থাকলেও তাদের যে নারকলের কোড়া এই সমস্ত নিয়েই পাটিসাপটা তাদের খেলে তারা কি খুবই খুশি হয়। খেন্তি সেই নারকলের একটুখানি নিয়ে সে খুব খুশি হয়েছিল, তার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে সে খুব তৃপ্তি সহকারে সেটাকে খেয়েছিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব দে মনোপ্রীত হইল না, তাহা আর তার মা দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বড়দি পিঠে খাক ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। তাহলে দেখো পুটি বুঝতে পারলো তার মেজো মেয়ে যে তার দিদি খেতে খুব ভালোবাসে পিঠে, সে জল দেওয়া ভাত না খাবে না। তারা বললো যে সকালবেলা তারা জল ঢালা ভাত খেয়ে নেবে, এখন বরঞ্চ সবাই মিলে পিঠে খেয়ে নিক। খানগতে খাইবার পরে মেজো মেয়ে পুটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাইয়া শেষ
হইয়া গেল। খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন যে সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কতেক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি যে কেমন ফেনিয়ে নাও। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগলো। তাহলে দেখো, তার মেজো মেয়ে পুটি সে কিছুটা খেয়ে সে উঠে গেল, কেন সে মিষ্টি খেতে ভালোবাসে না। কিন্তু খেন্তি বেশ 18-19 খানা খেয়ে নেওয়ার পরও তার মা যখন তাকে বলল যে আর দেবে, সে শান্তভাবে সে মাথা নেড়ে বলল যে হ্যাঁ, তার সম্মতি আছে তাকে আরও দিতে। খেন্তি খুব খুশি সহকারে সেটা খেতে লাগলো। আর তার মাকে বলল যে তার মা যে ফেনিয়ে যে সেটা করেছে বলে ওই জন্য খেতে আরও স্বাদ লাগছে। সে আবার পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুল্লি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, একটু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো শোনেনি। তাহলে দেখো, অন্নপূর্ণার মা অন্নপূর্ণার মা একটু বলল যে তার মেয়ে যার ঘরে যাবে তারা খুব খুশি হবে, কারণ তার মেয়ে খুবই ভালো। তার মেয়ে যাই দাও না কেন, বকো মারো যাই খেতে দাও, তার মেয়ে কোনো কথা বলে না, মুখ বন্ধ করে খায়। আর বকলে বা মারলে তার মেয়ে টু শব্দটি করে না। বৈশাখ মাসে প্রথমে সহায়রী এক দুঃসম্পর্কীয় আত্মীয়র ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দেখো, তাহলে এখন জানা যাচ্ছে যে বৈশাখ মাসে দুঃসম্পর্কে আত্মীয়তে ঘটকালি করতে খেন্তির কি বিবাহ হয়ে গেল বৈশাখ মাসে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিল, পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তাহলে দেখো, পাত্রটার বয়স কত ছিল? 40 বছর। আর খেন্তির বয়স আমরা জানতে পেরেছি যে 15 বছর। তাহলে আবার পাত্রটির সঙ্গে যে বিয়ে হয়েছে সে পাত্রটির কিন্তু আবার দ্বিতীয় বিয়ে, তার মানে পাত্রটির আগেও বিয়ে হয়েছিল। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলে না, বড় দুর্ঘটনা কি না? তার মানে কি যে অন্নপূর্ণার এটা বিয়েতে উৎসাহ ছিল না, কারণ তার মেয়ের বয়স অনেক অল্প ছিল। কিন্তু তার মেয়েকে বিয়ে দিল কারণ সেই পাত্রটির টাকা পয়সা ছিল, কলকাতা শহরে কি তার ব্যবসা ভালো চলছিল, এই জন্যে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্যে বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিছিল, কিন্তু বলিতে পারিল না। তাহলে দেখো, অন্নপূর্ণা তার জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ বোধ করতো, কারণ জামাইয়ের একটু বয়সের জন্য। কিন্তু যাতে খেন্তি দুঃখ না পায় সেই জন্য সে বরণের সময় এসে তার হাতটা কি করলো, তার মেয়ের হাতের ওপরে তার জামাইয়ের হাতটা তুলে দিল। বাড়ির বাহির হইয়া আমলক্ষী তলায় বেহারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরির রাঙা চেরির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটি পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিয়াছিল। খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে? তাহলে দেখো, অন্নপূর্ণা মনে কীরকম একটা দুশ্চিন্তা হচ্ছিল যে তার মেয়ে একটু খেতে ভালোবাসে, কিন্তু খুব সহজ সাধারণ শান্ত মেয়ে, তার মেয়েকে অন্য ঘরে পাঠালে তার মেয়েকে কি তারা বুঝতে পারবে, তাকে কি এতটা আদর যত্নে রাখতে পারবে? তার মায়ের এই চিন্তাটা হচ্ছিল। যাইবার সময় খেন্তি চোখের জল ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বইয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়া
ঠান্দি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগেন্তি হোক, আগে নাতি হোক তবে তো। তাহলে দেখো যে খেন্তি যাওয়ার সময় সে কি বলেছিল, যে তার বাবাকে একটু পাঠিয়ে দিতে আষাঢ় মাসেতে, কিন্তু পাশের বাড়ি থানদিদি কি বললো, তার বাবা এখন যাবে কেন, তার নাতি মানে তার বাচ্চা কাচ্চা হলে, নাতি হলে তার বাবা তখন সে যাবে। খেন্তির মুখ লজ্জা রাঙা হইয়া উঠিল, জল ভরা ডাগর ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। তাহলে সে একটু লাজুক হয়ে সে বলল, কেন যাবে না, যাবেই তো। ফাল্গুন চৈত্র মাসের বিকালবেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিয়া হুয়া হু করিত। তার অনাচারী ললাতি মেয়েটি আজ বাড়িতে নেই, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বলিবে, মা বলবো একটু একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি, মানে তার মেয়ের কথা অন্নপূর্ণার মনে পড়ছে, যে তার মেয়ে কি করতো, লজ্জাহীনার মতো হাত পেতে মায়ের কাছে চলে আসতো। আমসত্ত্ব যখন তার মা তুলছে, তার মায়ের মনটা কি হু হু করে উঠে যাচ্ছিল। 1 বছরের ওপর হইয়া গিয়েছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ার বসিয়া সহায়রীর প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ও রকম হবেই দাদা, আমাদের অবস্থা লোকের হচ্ছে ভালো কি আর জুটবে, ও তুমি ধরে রাখো। কি একটা মানে তার বাবা বিষ্ণু সরকারের সঙ্গে কথায় বলছিলেন, যে সাজিতে সাজিতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম তো হবেই দাদা, আমাদের অবস্থা লোকের হচ্ছে কি ভালো আর জুটবে, তার মানে কিছু বলছেন। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু করিয়া বসিয়াছিল, দূর হইতে দেখিয়া মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো, আর তাছাড়া আমি তো আর দেব, নগদই দেব। তোমার মেয়েটি কি হয়েছিল? তাহলে দেখো এখানে মানে খেন্তির কিছু একটা হয়েছিল, তাই সেটা সহায়রীকে জিজ্ঞাসা করছে যে তার মেয়ের কি হয়েছে, মানে কিছু একটা হয়েছিল। সেখানে এখনো কথাটা জানাচ্ছি তোমাদের, যে কি হয়েছিল এখানে অবধি বলা হচ্ছে, যে তোমাদের তাদের জিজ্ঞেস করছে সহায়রীকে, যে বিষ্ণু সরকার, যে তার মেয়ের কি হয়েছিল। সহায়রী হুকোটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে সহায়রী হুকোটা টান দিতে দিতে বলল যে তার মেয়ে বসন্ত হয়েছিল, আর তাকে তাদের ঘরে তার মেয়েকে পাঠাতো না, কারণ 250 টাকা তারা পণে দিতে পারেনি। তারা বলেছিল যতক্ষণ না সে 250 টাকা তারা দিতে পারবে, অতক্ষণ তার মেয়েকে নিয়ে যেতে পারবে না। আচ্ছা বন্ধুরা, এত দূর অবধি আমি তোমাদেরকে আজকে পড়িয়ে দিলাম, বাকি পার্টটা লাস্ট পার্ট তোমাদের নেক্সট ভিডিওতে পড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করিয়ে দাও, যাতে তোমাদের বন্ধুরাও গল্পটা পড়ে নিতে পারে। ভালো থেকো বন্ধুরা।